আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। আমরা গতদিন আলোচনা করেছিলাম জটিল যোগের ক্ষেত্রে সমানতা নিয়ে আলোচনা করেছিলাম লাস্ট, এবং আমরা আজকে আলোচনা করব হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি ফর কোঅর্ডিনেট কম্পাউন্ডস, মানে জটিল যোগের ক্ষেত্রে আমরা হচ্ছে যে যোজনী বন্ধন তত্ত্ব, যেটা সেই যোজনী বন্ধন তত্ত্বটা হচ্ছে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো যোজনী বন্ধন তত্ত্ব দিয়ে আমরা হচ্ছে একটা জটিল যৌগের মূলত আমরা জিওমেট্রি, হাইব্রিডাইজেশন, ম্যাগনেটিজম, এই তিনটা বিষয় হচ্ছে আমরা প্রেডিক্ট করতে পারি। হ্যাঁ, প্রেডিক্ট করতে পারি, মানে একদম যে অ্যাকুরেটলি বলতে পারি এমন না, আমরা প্রেডিক্ট করতে পারি। আচ্ছা, প্রেডিক্ট করার স্টেপগুলো কি? প্রথম কথা, আমাদেরকে যেই জটিল যৌগটা দেওয়া থাকবে সেই জটিল যৌগের যে সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে সেই সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার বের করতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। তারপর হচ্ছে অক্সিডেশন নাম্বার বের করার পর আমার সেন্ট্রাল মেটাল যে অ্যাটমটা আছে সেই সেন্ট্রাল মেটাল অ্যাটমের বের করতে হবে, যে ইলেকট্রন বিন্যাস, সর্ববৃহৎ শক্তি স্তরে যে ইলেকট্রন বিন্যাস সেটা। তারপর আমাদের সেন্ট্রাল মেটাল অ্যাটমের সঙ্গে যে লিগ্যান্ডটা যুক্ত অবস্থায় আছে সেই লিগ্যান্ডটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নাকি উইক ফিল্ড লিগ্যান্ড, সেই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নাকি উইক ফিল্ড লিগ্যান্ড সেটা হচ্ছে আমাদেরকে একটু বুঝতে হবে। তো আপাতত আমরা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কোনটা আর উইক ফিল্ড লিগ্যান্ড কোনটা এটা আমরা মোটামুটি মেমোরাইজ করে নেব। আমরা সামনে আরও কিছু তথ্য জানবো যেগুলো দিয়ে আমরা বুঝতে পারবো যে একটা স্ট্রং ফিল্ড এটা কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের মতো আচরণ করবে নাকি উইক ফিল্ড লিগ্যান্ডের মতো আচরণ করবে, এটা আমরা নির্ণয় করতে পারবো আমরা মুখস্থ ছাড়াই। ওকে, আচ্ছা, তো আমাদের এই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এবং উইক ফিল্ড লিগ্যান্ড কোনগুলো সেটার জন্য আমাদের একটা সিরিজ মনে রাখতে হয়, সেটা হচ্ছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, এই স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা হচ্ছে তোমার লিগ্যান্ডের শক্তিমত্তার একটা ক্রম। ঠিক আছে, লিগ্যান্ডের শক্তিমত্তার একটা ক্রম। তো স্পেকট্রোকেমিক্যাল সিরিজে সর্বপ্রথমে থাকে কার্বন মনোক্সাইড, তারপর থাকে সায়ানাইড, তারপর থাকে হচ্ছে নাইট্রাইটো, তারপর থাকে ইথিলিন ডায়ামিন, তারপর থাকে অ্যামোনিয়া, তারপর থাকে থায়োসায়ানেট, তারপর থাকে হচ্ছে পানি। এই আচ্ছা, লিখে নিই পুরাটা। পানি, তারপর থাকে হচ্ছে তোমার ফ্লোরাইড, তারপর থাকে হাইড্রোক্সাইড, তারপর থাকে হচ্ছে ক্লোরাইড, তারপর থাকে হচ্ছে আয়োডাইড। ওকে, এখন তোমার এখান থেকে যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যে তোমার এই থায়োসায়ানাইড থেকে তোমার এই যে কার্বন মনোক্সাইড পর্যন্ত এরা সবাই হচ্ছে তোমার স্ট্রং ফিল্ড, মানে তুমি এই পাশ থেকে এই পাশে যত যাবা তত স্ট্রং ফিল্ড লিগ্যান্ড তুমি পাবা, তত স্ট্রং ফিল্ড লিগ্যান্ড তুমি পাবা। আর থায়োসায়ানাইডের পরে এরা সবাই উইক ফিল্ড, এর মধ্যে আয়োডিনটা হচ্ছে সবচেয়ে উইক, এর মধ্যে আয়োডিনটা হচ্ছে সবচেয়ে উইক, আর আয়োডিনের পর যেগুলো আছে সেগুলো হচ্ছে মোটামুটি স্ট্রং। ঠিক আছে, তাহলে এই পানির আগ পর্যন্ত যারা যারা আছে এরা সবাই স্ট্রং ফিল্ড। পানি থেকে শুরু হয়ে আয়োডাইড পর্যন্ত এরা সবাই হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। বাট তুমি হচ্ছে যত বাম থেকে ডান দিকে যাবা, সরি ডান থেকে বাম দিকে যাবা, তত তোমার লিগ্যান্ডের শক্তিমত্তাটা বাড়বে। ঠিক আছে, উইক ফিল্ড লিগ্যান্ড। তো এইটা আমাদের একটু মনে রাখতে হবে, এই সিরিজটা, যে কোনটা স্ট্রং ফিল্ড আর কোনটা উইক ফিল্ড। আচ্ছা, এখন যদি আমাদের উইক ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে আমরা যে মেটাল আয়নের যে ইলেকট্রন বিন্যাস করেছিলাম যোজ্যতা স্তরে, সেই যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাসের মধ্যে সে হচ্ছে ইলেকট্রনকে পেয়ার আপ করতে পারবে না এবং একটা আউটার অরবিটাল কমপ্লেক্স গঠন করবে। এই আউটার অরবিটাল কমপ্লেক্সটাকে আমরা অনেক সময় হাই স্পিন কমপ্লেক্সও বলে থাকি, হাই স্পিন কমপ্লেক্স। এগুলো আমরা হচ্ছে একটা উদাহরণ দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে এ হচ্ছে ইলেকট্রনকে পেয়ার আপ করতে পারে, অর্থাৎ মেটালের ভ্যালেন্স শেলে বা যোজ্যতা স্তরে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোকে সে হচ্ছে জোড়া বেঁধে ফেলতে পারে এবং একটা ইনার অরবিটাল কমপ্লেক্স তৈরি হবে বা হচ্ছে একটা লো স্পিন কমপ্লেক্স তৈরি হবে। ঠিক আছে, লো স্পিন কমপ্লেক্স তৈরি হবে। আমরা যদি দুটো উদাহরণ নেই তাহলে হচ্ছে আশা করি আমাদের এই পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি ধরো একটা উদাহরণ নেই, ফার্স্টে হচ্ছে ধরো Fe F6 3 এটা যদি নেই, খেয়াল করো তোমার হচ্ছে এখানে আয়রনের যে অক্সিডেশন নাম্বার, আশা করি অক্সিডেশন নাম্বার বের করানো আর শেখানো লাগবে না, এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার বোঝাই যাচ্ছে, এটা হচ্ছে +3, মানে হচ্ছে আয়রনের যোজনী হচ্ছে, মানে আয়রনের অক্সিডেশন নাম্বার +3, তাহলে আয়রন হচ্ছে 3+ যোজনী অবস্থায় আছে। 3+ যোজ্যতা আয়রনের ইলেকট্রন বিন্যাস আমরা জানি হচ্ছে এরকম হয়, আর্গন 18 4s0 3d5, 4sটা না লিখলে চলে, আমি জাস্ট বোঝার জন্য লিখছি। তো 4s0 3d5, তাহলে হচ্ছে তোমার তার যোজ্যতা স্তরে যে ইলেকট্রন বিন্যাসটা সেটা হবে হচ্ছে এরকম, 5টা ডি ইলেকট্রন আছে এখানে এবং হার্টজ রুল অনুসারে সবগুলো হচ্ছে অযুগ্ম অবস্থায় থাকবে। এখানে হচ্ছে 4s এবং 4p এবং তার একটা 4d অরবিটাল আছে, রাইট, 4d অরবিটাল আছে। আচ্ছা, এখন তোমার এখানে এটা তোমার 3d। এখন তোমার এখানে যে ফ্লোরাইড লিগ্যান্ডটা,
এই ফ্লোরাইড লিগ্যান্ডটা দেখো আমরা যদি স্পেকট্রোকেমিক্যাল সিরিজ খেয়াল করি এটা কিন্তু একটা উইক ফিল্ড লিগ্যান্ড, ঠিক আছে। তো ফ্লোরাইড লিগ্যান্ডটা যেহেতু একটা উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে ফ্লোরাইড লিগ্যান্ডটা যেহেতু একটা উইক ফিল্ড লিগ্যান্ড, এই উইক ফিল্ড লিগ্যান্ডটা সে হচ্ছে ইলেকট্রনকে পেয়ার আপ করতে পারবে না, ইলেকট্রনকে পেয়ার আপ করতে পারবে না। তাহলে হচ্ছে তোমার ইলেকট্রনকে পেয়ার আপ করতে পারলো না। আচ্ছা ঠিক আছে, তো তোমার লিগ্যান্ডের উপস্থিতিতে তাহলে আয়রনের যে দুঃখিত, লিগ্যান্ডের উপস্থিতিতে আয়রনের যে ইলেকট্রন বিন্যাসটা, সেই ইলেকট্রন বিন্যাসটা হবে হচ্ছে এরকম যে সে যেহেতু ইলেকট্রনকে পেয়ার আপ করতে পারবে না, অর্থাৎ কোনো 3D ইলেকট্রনকে সে সরাইতে পারতেছে না, তাহলে 3D ইলেকট্রনগুলো এরকমভাবেই থাকবে। সে 4s 4p এবং 4d অরবিটালগুলোতে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে তার জটিল যৌগ গঠন করবে। তাহলে 4s এর মধ্যে হচ্ছে একটা ফ্লোরাইড আয়ন আসবে, তার হচ্ছে লোন পেয়ার দান করতে। এখানে হচ্ছে তোমার 3টা ফ্লোরাইড আয়ন আসবে, এখানে হচ্ছে তোমার 2টা ফ্লোরাইড আয়ন আসবে, টোটাল 6টা আসছিল, এই যে এখানে দেখো টোটাল 6টা হয়েছে, তাহলে ফ্লোরাইড আয়ন, ঠিক আছে। তাহলে এখানে উইকফিল্ড লিগ্যান্ডটা আসলে হচ্ছে এইভাবে। আচ্ছা, তো উইকফিল্ড লিগ্যান্ডটা এইভাবে যে ইলেকট্রন আদান প্রদান করলো, তাহলে এখানে দেখো একটা s অরবিটাল মানে 4s, যেহেতু 4s বাট একটা s অরবিটাল ব্যবহার হয়েছে, 3টা p অরবিটাল ব্যবহার হয়েছে, আর 2টা d অরবিটাল ব্যবহার হয়েছে। এইজন্য এই ঘটনার এই ক্ষেত্রে আমার যে হাইব্রিডাইজেশনটা হয়, যদি তোমার ক্ষেত্রে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন বের করতে বলে, সেক্ষেত্রে আমি বলবো যে সংকরায়নটা হয়েছে sp3d2, এটা হচ্ছে তোমার হাইব্রিডাইজেশন। আচ্ছা, এই জন্য এখানে যেহেতু হাইব্রিডাইজেশন হয়, তো সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট এইভাবে না লিখে, ডাইরেক্ট এই জিনিসটা এইভাবে না লিখে আমরা এটাকে প্রথমে একটু অন্যভাবে লিখবো। এই জিনিসটাকে হচ্ছে এইভাবে না লিখে আমরা এই জিনিসটাকে একটু অন্যভাবে লিখবো। আচ্ছা, অন্যভাবে কিভাবে লিখবো দেখো, আমরা যদি এই জিনিসটা একটু মুছে ফেলি, মুছে আমরা লিগ্যান্ডের উপস্থিতিতে ইলেকট্রন বিন্যাস দেখো, ইন প্রেজেন্স অফ লিগ্যান্ড, in presence of ligand the hybridized orbitals will be তোমার দেখো এখানে হচ্ছে অলরেডি আমরা জানি যে sp3d2 হাইব্রিডাইজেশন এখানে হবে, বুঝে ফেলছি। তো এজন্য আমরা এখানে আগেই এই 4s 4p এবং 2টা 4d মিলে টোটাল আমরা যে 6টা হাইব্রিডাইজড অরবিটাল হয়, সেই sp3d2 হাইব্রিডাইজড অরবিটালটা মানে এভাবে হচ্ছে আগেই লিখে ফেলবো, sp3d2 হাইব্রিডাইজড অরবিটাল। তারপর হচ্ছে আমরা 4d এর যে বাকি 3টা আছে, 4d এর বাকি 3টা কিভাবে লিখে দিব। এই sp3d2 হাইব্রিডাইজড অরবিটালে তোমার 6টা ফ্লোরাইড আয়ন তার লোন পেয়ার দিবে এবং কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড গঠন করবে। এভাবে হচ্ছে আমরা এটার ইলেকট্রন বিন্যাসটা দেখব। এখন দেখো তোমার এখানে 3d যে শেলটা আছে, সেই 3d শেলে কিন্তু আমার আনপেয়ার্ড ইলেকট্রন উপস্থিত, 3d শেলে আমার কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন উপস্থিত। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন যেহেতু উপস্থিত, আনপেয়ার্ড ইলেকট্রন যেহেতু এখানে আমাদের উপস্থিত, তো এই জন্য আমরা এখানে বলতে পারবো যে এটার ম্যাগনেটিজম হবে বা ম্যাগনেটিজম থাকবে, এবং এটা হবে হচ্ছে প্যারাম্যাগনেটিক। ম্যাগনেটিজম থাকবে এবং ম্যাগনেটিজম থাকা মানে হচ্ছে এটা হবে প্যারাম্যাগনেটিক, ঠিক আছে, যেহেতু এখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। ওকে, এটা হচ্ছে FeF6 এর উদাহরণ, আশা করি এটা বুঝতে পারছি। এবার আমরা দেখব যে আরেকটা, সেটা এবার আমরা একটা সেম মেটাল রাখলাম বাট আমরা একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নিব, FeCN363-। এখন দেখো তোমার এখানে আয়রনের যোজনী এখানে হচ্ছে 3+, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে আর্গন 18 4s0 3d5, রাইট। তাহলে তোমার এই ইলেকট্রন বিন্যাসটা কেমন দাঁড়াচ্ছে, সেম আগের মতো 3d5, 4sটা হচ্ছে তোমার খালি, 4pটা হচ্ছে তোমার খালি। এখানে আমরা আর 4dটা দেখাবো না, কেন? কারণ এটা যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আমরা দেখব যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে কিন্তু তোমার আমরা অলরেডি তো জানি অনেকে যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে কিন্তু তোমার d2sp3 হাইব্রিডাইজেশন হয় অক্টাহেড্রালের ক্ষেত্রে। এজন্য হচ্ছে আমার এই আউটার শেল যে
ইয়াটা সেটা আমরা দেখাই না, 4D যেটা সেটা দেখাই না, ও হচ্ছে ইনার শেলে যে 3Dটা আছে সেটাকে ব্যবহার করে। ওকে, যাই হোক আমরা এটা দেখতেছি পরে। তো এখন দেখো আমার সায়ানাইড, এই সায়ানাইডটা হচ্ছে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে সায়ানাইডটা যেহেতু একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, সে ইলেকট্রন পেয়ার আপ করতে পারবে। ইলেকট্রন পেয়ার আপ করতে পারবে, তাহলে তোমার ইলেকট্রন কনফিগারেশন ইন প্রেজেন্স অফ লিগ্যান্ড, এটা কি হবে? ইন প্রেজেন্স অফ লিগ্যান্ড এটা কি হবে? আমার 3Dর যে ইয়াটা, 3D যে শেলটা, সেটা হয়ে যাবে হচ্ছে তার যে 5টা ইলেকট্রন, সে 5টা ইলেকট্রন পেয়ার আপ হয়ে যাবে। এখানে 3D দুইটা খালি থাকবে, এখানে একটা 4s থাকবে আর এখানে একটা 4p থাকবে, রাইট? আচ্ছা, এবার আমরা যদি এখানে এটা হচ্ছে 3D, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p। এবার আমরা যদি এখানে হাইব্রিডাইজড অরবিটাল গুলোকে একেবারে লিখে দিতে চাই, তাহলে হাইব্রিডাইজড অরবিটালস উইল বি, তোমার হাইব্রিডাইজড অরবিটাল গুলোকে যদি আমি লিখে দিতে চাই, দেখো 3D এর ক্ষেত্রে এই 3টা ইয়া ফাঁকা থাকবে, বাট বাকি যে আছে 4s এর একটা, 4p এর 3টা এবং 3D এর বাকি দুইটা মিলে তোমার হচ্ছে d2sp3 হাইব্রিডাইজড অরবিটাল গঠন করবে। d2sp3 হাইব্রিডাইজড অরবিটাল। এই d2sp3 হাইব্রিডাইজড অরবিটালের মধ্যে তোমার সায়ানাইড এসে তার লোন পেয়ারগুলো প্রদান করবে না আর কি, লোন পেয়ারগুলো দিয়ে সে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড গঠন করবে। ঠিক আছে, এই যে সায়ানাইড লিগ্যান্ড, সায়ানাইড লিগ্যান্ড, সায়ানাইড লিগ্যান্ড, সায়ানাইড লিগ্যান্ড, সায়ানাইড লিগ্যান্ড, সায়ানাইড লিগ্যান্ড। ওকে, তো তাহলে এখানে হচ্ছে এটা তোমার 3D অরবিটালের যে বাকি অংশগুলো আছে সেগুলো। ওকে, তাহলে এখানে দেখো যে তোমার এইটাতে মাত্র হচ্ছে একটা ইলেকট্রন আনপেয়ার্ড অবস্থায় আছে, এখানে কিন্তু তোমার আগেরটায় FeF6 যেটা, সেটাতে কিন্তু তোমার 5টা ইলেকট্রনই আনপেয়ার্ড অবস্থায় ছিল। এটাতে যেহেতু বেশিরভাগ ইলেকট্রনই পেয়ার্ড অবস্থায় আছে, এই জন্য এটাকে আমি বলবো হচ্ছে ম্যাগনেটিজম এটার হবে না, ম্যাগনেটিজম এটার থাকবে না। এবং এটা হচ্ছে তোমার, তাহলে ম্যাগনেটিজম যেহেতু নাই, তাহলে এটা হবে হচ্ছে ডায়াম্যাগনেটিক। ওকে, এটা হবে হচ্ছে তোমার ডায়াম্যাগনেটিক। ওকে, আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করো, এই তোমার এখানে দেখো উইক ফিল্ড লিগ্যান্ড থাকার কারণে এখানে কোনো ইলেকট্রনের পেয়ার ঘটানো সম্ভব হয় নাই, ইলেকট্রনের পেয়ার ঘটানো সম্ভব হয়নি, এবং লিগ্যান্ডটা তার যে আউটার যে 4D অরবিটাল ছিল, সেই 4D অরবিটালটাকে ব্যবহার করে হাইব্রিডাইজড অরবিটাল গঠন করছে। এজন্য এটাকে বলা হয় হচ্ছে আউটার শেল হাইব্রিডাইজেশন, কারণ লিগ্যান্ডটা হচ্ছে পেয়ার আপ করতে না পেরে আউটার শেলকে ব্যবহার করছে। আর এখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ইলেকট্রনকে পেয়ার আপ করে সে হচ্ছে 3D অরবিটালকে ব্যবহার করে হাইব্রিডাইজড অরবিটাল গঠন করছে। এজন্য এই ধরনের হাইব্রিডাইজেশনকে বলবো ইনার শেল হাইব্রিডাইজেশন, ইনার শেল হাইব্রিডাইজেশন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই আউটার শেল হাইব্রিডাইজেশন, এটার আরেকটা নাম হচ্ছে তোমার হাই স্পিন, ঠিক আছে, হাই স্পিন কোঅর্ডিনেট কম্পাউন্ড বা আউটার শেল হাইব্রিডাইজেশনের কারণে তোমার হচ্ছে হাই স্পিন কম্পাউন্ড গঠিত হয়। হাই স্পিন কম্পাউন্ড বলতে তোমার দেখো এখানে ইলেকট্রন পেয়ার আপ হয় নাই, এখানে হচ্ছে ইলেকট্রনের ইন্ডিভিজুয়াল স্পিনগুলো বেশি বেশি করে আছে। ইলেকট্রন পেয়ার আপ যেখানে হবে না সেটা হাই স্পিন হবে, আর ইলেকট্রন পেয়ার আপ যেখানে হবে তাদের তো স্পিন একটা একটাকে ক্যান্সেল আউট করে স্পিনটা কমে গেল, তাহলে এটা হবে হচ্ছে লো স্পিন হাইব্রিডাইজেশন। তাহলে এটার আরেকটা ইয়ে হবে হচ্ছে লো স্পিন কম্পাউন্ড, লো স্পিন কম্পাউন্ড। ওকে, আচ্ছা, এখন যদি আমরা অন্য একটা কিছু দিয়ে ধরার চেষ্টা করি, যেমন ধরো হচ্ছে তোমার লাস্ট একটা এক্সাম্পল ধরো যদি দেই যে TiH2O6, এটা হচ্ছে তোমার 3+। তো এখানে পানির যেহেতু কোনো অলরেডি কোনো চার্জ নাই, তাহলে টাইটেনিয়ামের অক্সিডেশন নাম্বার হবে হচ্ছে 3+। ঠিক আছে, টাইটেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 23, এবং এটার ইলেকট্রন বিন্যাস তাহলে কি হবে? আর্গন 18, 4s0, 3d2, রাইট? 4s0 3d2,
এটা হবে হচ্ছে টাইটেনিয়ামের যে ইলেকট্রন বিন্যাস ছিল সেটা। এখন বলছে TiH2 6। আচ্ছা, তাহলে এটাকে বলো, এটা কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নাকি উইক ফিল্ড লিগ্যান্ড? এটা অবশ্যই একটা উইক ফিল্ড লিগ্যান্ড। উইক ফিল্ড লিগ্যান্ড যদি হয় তাহলে হচ্ছে ইলেকট্রন পেয়ার আপ হবে না, পেয়ার আপ হবে না। পেয়ার আপ না হয় এটা হচ্ছে কি করবে, একটা হাই স্পিড লিগ্যান্ড ফর্ম করবে, হাই স্পিন লিগ্যান্ড ফর্ম করবে। তাহলে টাইটেনিয়ামের ক্ষেত্রে আমরা যদি একেবারে হাইব্রিডাইজড অরবিটাল সহ লিখে দেই, তাহলে এখানে আমাদের কি আসবে যে দেখো আচ্ছা না, আমরা একেবারে ফার্স্টে হচ্ছে ইয়াটা লিখি 3D, এখানে ছিল তার 4s, এখানে ছিল তার 4p, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে তোমার টাইটেনিয়ামের ক্ষেত্রে তোমার কি লিগ্যান্ডটা আর আউটার শেল ডি অরবিটালকে কি ইয়া করবে কিনা, লিগ্যান্ডটা তোমার হচ্ছে আউটার শেল ডি অরবিটালকে আর ব্যবহার করবে কিনা? আউটার শেল ডি অরবিটালকে ব্যবহার করার কিন্তু কারণ নাই, কারণ হচ্ছে তোমার এখানে 3D অরবিটালের মধ্যেই তার অলরেডি ফাঁকা স্থান রয়ে গেছে। তাহলে 3D অরবিটালের মধ্যে যে ফাঁকা স্থান রয়ে গেছে সেই ফাঁকা স্থানের মধ্যেই সে হচ্ছে ইলেকট্রন দান করতে পারবে। তাইলে তোমার হাইব্রিডাইজড অরবিটালস যেটা আসবে সেটা আসবে হচ্ছে তোমার এরকম যে 3D এর দুইটা থাকবে, 3D এর তিনটা, 4s এর একটা এবং 4p এর তিনটা মিলে টোটাল 6টা হচ্ছে হাইব্রিডাইজড অরবিটাল গঠন হবে, এবং এটা হবে হচ্ছে D2sp3 হাইব্রিডাইজড অরবিটাল। এখানে হচ্ছে পানির লিগ্যান্ডগুলো এসে তার লোন পেয়ারগুলো দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। আচ্ছা, তাহলে D2sp3 হাইব্রিডাইজেশন, D2sp3 হাইব্রিডাইজেশন ব্যবহার করা হলো। আর হচ্ছে এটা তোমার এখানে বলো এটা কি আউটার শেল হাইব্রিডাইজেশন হলো নাকি ইনার শেল? এটা অবশ্যই ইনার শেল হাইব্রিডাইজেশন হয়েছে, ঠিক আছে, কারণ সে তো আউটার শেলকে ব্যবহার করে নাই। ইনার শেল হাইব্রিডাইজেশন হয়েছে, বাট ইনার শেল হাইব্রিডাইজেশন হইলেও তোমার স্টিল এটা হচ্ছে তোমার একটা হাই স্পিন কম্পাউন্ড, যেহেতু এখানে কোনো পেয়ার আপ সংঘটিত হয় নাই। ইনার শেল হাইব্রিডাইজেশন হয়েছে, বাট এটা একটা স্টিল একটা হাই স্পিন কম্পাউন্ড, ঠিক আছে। এটা হচ্ছে কোনো ইয়াতে সংঘটিত হয় নাই, মানে কোনো পেয়ার আপ সংঘটিত হয় না। এবং বলো তোমার এখানে যেহেতু দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে আমরা এই জিনিসটাকে বলবো হচ্ছে প্যারাম্যাগনেটিক। আনপেয়ার্ড ইলেকট্রনস প্রেজেন্ট, তার মানে আমার হচ্ছে ম্যাগনেটিজম থাকবে, সরি ম্যাগনেটিজম থাকবে, এবং ম্যাগনেটিজম যদি থাকে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক। আচ্ছা, তো আশা করি ভ্যালেন্স বন্ড থিওরি ব্যবহার করে আমরা এখন ম্যাগনেটিজম, হাইব্রিডাইজেশন এবং হচ্ছে জিওমেট্রি, ও আচ্ছা জিওমেট্রির কথা বলি নাই না। জিওমেট্রির ক্ষেত্রে দেখো মূলত যেহেতু এটা অক্টাহেড্রালের ক্ষেত্রে আমাদের ইয়া হয়, অক্টাহেড্রাল লিগ্যান্ডের ক্ষেত্রে হয়, আমরা কিন্তু জিওমেট্রি সবসময় অক্টাহেড্রালি পাচ্ছি, ঠিক আছে। আমরা জিওমেট্রি অক্টাহেড্রাল এখানে পাচ্ছি, এখানে sp3d2 হাইব্রিডাইজেশন সবসময় অক্টাহেড্রাল হয়, d2sp3 হাইব্রিডাইজেশন এটা অক্টাহেড্রাল হয়। তো এখন আমরা একটু আগে আলোচনা করছি হচ্ছে অক্টাহেড্রালের ক্ষেত্রে কীভাবে ভ্যালেন্স বন্ড থিওরি মানে প্রয়োগ করব। এবার হচ্ছে আমরা টেট্রাহেড্রালের ক্ষেত্রে হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি প্রয়োগ করতেছি। তো টেট্রাহেড্রাল কম্পাউন্ডের ক্ষেত্রে যখন আমরা ভ্যালেন্স বন্ড থিওরি প্রয়োগ করব, আমাদের প্রথমে একটা উদাহরণ আসতে পারে, ধরো হচ্ছে NiCl4 2-। আমরা প্রথমে দেখছি আমাদের প্রথম স্টেপটা হচ্ছে অক্সিডেশন নাম্বার করা, তাহলে অক্সিডেশন নাম্বার ফর নিকেল, অক্সিডেশন নাম্বার অফ নিকেল হবে হচ্ছে তোমার এখানে +2, এটা বোঝাই যেতেছে। এরপর আমরা যেটা করব সে নিকেল 2+ এর ইলেকট্রন বিন্যাস করব। নিকেল 2+ এর ইলেকট্রন বিন্যাস কত হবে আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে যে তোমার আর্গন 18 4s0 3d8, রাইট, 4s0 3d8, এটা হবে হচ্ছে নিকেল 2+ এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, তো তাহলে এটার আউটার শেলে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? ফার্স্ট হচ্ছে তোমার 3d অরবিটাল থাকবে, এই 3d অরবিটালের মধ্যে টোটাল 5টা ঘর, এর মধ্যে 4টা ইলেকট্রন আমাদের ঢুকাইতে হবে, তাহলে এই গেল 5 6 7 8, এই টোটাল 8টা ইলেকট্রন গেল 3d8 এর মধ্যে। তারপর তার হচ্ছে 4s ইলেকট্রনটা থাকবে, এবং তারপর হচ্ছে তার যে 4p ইলেকট্রন, 4p অরবিটাল সেটাও থাকবে, এবং তার যে 4d অরবিটাল সেটাও থাকবে, 4d অরবিটাল যেটা সেটাও থাকবে। আচ্ছা, এখন দেখো আমার যে ক্লোরাইড লিগ্যান্ডটা, সেই ক্লোরাইড লিগ্যান্ডটা হচ্ছে তোমার একটা উইক ফিল্ড লিগ্যান্ড, আমরা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে দেখে আসছি উইক ফিল্ড লিগ্যান্ড। তাহলে হচ্ছে সে ইলেকট্রন পেয়ার আপ করতে পারবে না, ক্যান্ট পেয়ার আপ ইলেকট্রনস,
আচ্ছা, তাহলে in the presence of this ligand, the in the presence of this ligand of this ligand electron configuration will be দেখো তোমার হচ্ছে ইন দ্য প্রেজেন্স অফ দিস লিগ্যান্ড আমরা ইলেকট্রন কনফিগারেশন কী পাবো দেখো, তাহলে তোমার সে যেহেতু ইলেকট্রনকে পেয়ার আপ করতে পারবেই না, তাহলে যে চারটা সিএল লিগ্যান্ড আসতেছে সে চারটা কী করবে, এই যে একটা 4s অরবিটাল এবং যে তিনটা 4p অরবিটাল, এটা মিলে একটা sp3 হাইব্রিডাইজড চারটা অরবিটাল সৃষ্টি করবে। অর্থাৎ তোমার যেই নতুন ইলেকট্রন কনফিগারেশন সেটা আসবে হচ্ছে এরকম 3d8টা 3d8-এর মতো থাকবে, এখানে 8টা ইলেকট্রনের মতোই থাকবে, এখানে 4s এবং 4p মিলে টোটাল চারটা হাইব্রিডাইজড অরবিটাল তৈরি করবে। ঠিক আছে, 4s এবং 4p মিলে হচ্ছে টোটাল চারটা হাইব্রিডাইজড অরবিটাল সৃষ্টি করবে, টোটাল চারটা হাইব্রিডাইজড অরবিটাল সৃষ্টি করবে এবং এখানে তোমার ক্লোরাইড আয়ন বা ক্লোরাইড লিগ্যান্ড যেগুলো, সেই লিগ্যান্ডগুলো আছে তার ইলেকট্রনগুলোকে প্রদান করবে। তাহলে এখানে এটা হাইব্রিডাইজড আসলে হচ্ছে sp3 হাইব্রিডাইজড অরবিটাল, রাইট, sp3 hybridized orbital। ওকে, তাহলে এটা আসবে হচ্ছে sp3 hybridized orbital। তাহলে sp3 hybridized orbital যদি হয় তাহলে এটার জিওমেট্রি কি আসবে, জিওমেট্রি আমরা বুঝতেই পারতেছি যে sp3 hybridized এর ক্ষেত্রে এটা জিওমেট্রি আসবে সে টেট্রাহেড্রাল, এবং আমরা এখানে কি বলতে পারবো যে এটার কি হবে, জিওমেট্রি টেট্রাহেড্রাল, এটার ম্যাগনেটিজম কি হবে, ম্যাগনেটিজম আমরা দেখতেছি যে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন উপস্থিত আছে, তাহলে তোমার এখানে ম্যাগনেটিজম হবে হচ্ছে প্যারাম্যাগনেটিক, যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রন উপস্থিত আছে। আচ্ছা, প্যারাম্যাগনেটিক। তারপর হচ্ছে তোমার যেই আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যেটা ইনার্শিয়াল, মানে ইনার অরবিটাল কমপ্লেক্স হবে নাকি আউটার অরবিটাল কমপ্লেক্স হবে। অবশ্যই এটাতে যেহেতু ইলেকট্রন পেয়ার আপ হয়নি তাহলে এটা হবে আউটার অরবিটাল কমপ্লেক্স, আউটার অরবিটাল আউটার অরবিটাল কমপ্লেক্স, বা এটাকে আমরা বলতে পারি হাই স্পিন কমপ্লেক্স, যেহেতু এটার ইলেকট্রন পেয়ার আপ হয়নি। ওকে, হাই স্পিন কমপ্লেক্স, অলরাইট। তো এই হচ্ছে NiCl4 এর ক্ষেত্রে জিওমেট্রি, ম্যাগনেটিজম এবং আউটার অরবিটাল কমপ্লেক্স এবং হাই স্পিন কমপ্লেক্স যে হবে সেটা। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে এরপরে উদাহরণে। পরবর্তী উদাহরণটা আমাদের হবে হচ্ছে তোমার নিকেলেরই আরেকটা, এটা হবে হচ্ছে আচ্ছা, তো আমরা হচ্ছে আরেকটা যৌগ যেটা নিয়ে আলোচনা করতেছিলাম NiCN4। ঠিক আছে, NiCN4, এটা হবে হচ্ছে 2-। তো এটার ক্ষেত্রে দেখো যে অক্সিডেশন নাম্বার অফ নিকেল, অক্সিডেশন নাম্বার ফর নিকেল স্টিল, এটা হবে হচ্ছে +2, এবং নিকেল 2+ যে ইলেকট্রন বিন্যাস সেটাও থাকবে সেম, নিকেল 2+ ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে আর্গন 18, আর্গন 18 4s0 3d8। অলরাইট, আচ্ছা, তো এখন এখানে আবার একটা কথা দেখো, তাহলে আমরা যদি নর্মালি এই ইলেকট্রন বিন্যাসটা করি একদম আগের মতো ইলেকট্রন বিন্যাসটা হবে যে 3d8 এর ক্ষেত্রে 8টা ইলেকট্রন নর্মালি এখানে থাকবে 3d8, এবং 4sটা থাকবে হচ্ছে 0, 4p এর মধ্যে তোমার থাকবে হচ্ছে 0। আচ্ছা, এখন দেখো তোমার একটা সায়ানাইড লিগ্যান্ড যখন আসবে, সায়ানাইড লিগ্যান্ডটা কিন্তু একটা কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, সায়ানাইড লিগ্যান্ডটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। আমরা পড়ছিলাম স্পেকট্রোকেমিক্যাল সিরিজের মধ্যে যে সায়ানাইড লিগ্যান্ডটা হচ্ছে তোমার একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। আর আমরা এটাও জানি যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডগুলো হচ্ছে কি করে, ইলেকট্রন পেয়ার আপ করতে পারে, তাহলে দে ক্যান পেয়ার আপ ইলেকট্রনস। তাহলে তোমার ইন দ্য প্রেজেন্স অফ সায়ানাইড লিগ্যান্ড, in the presence of this ligand, মানে হচ্ছে লিগ্যান্ড, ইলেকট্রন কনফিগারেশন কেমন হবে, ইলেকট্রন কনফিগারেশন কেমন হবে যে সে যেহেতু ইলেকট্রন পেয়ার আপ করতে পারবে, তাহলে এই যে 3d8 যেটা ছিল তার মধ্যে যে লাস্টের দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন ছিল সেই আনপেয়ার্ড ইলেকট্রনগুলো এবার পেয়ার্ড হয়ে যাবে, তাহলে এখানে এই আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে যাবে। আচ্ছা, 4sটা খালি থাকবে এবং 4p, এখানে 4pটাও তোমার খালি থাকবে। ওকে, 4s 4p আর দ্যাটস 3d। তখন
আমার একটা 3d অরবিটাল এবং একটা 4s এবং দুইটা 4p, এই চারটা মিলে DsP2 একটা হাইব্রিডাইজড অরবিটাল গঠন হবে। অর্থাৎ তোমার হচ্ছে এর পরের যে ধাপটা, সে পরের ধাপটা হচ্ছে এরকম। 3Dর মধ্যে তোমার থাকবে হচ্ছে চারটা ঘর, তারপর হচ্ছে বাকি যে একটা ঘর আছে, সে বাকি একটা ঘর এবং বাকি একটা ডি, একটা এস এবং একটা পি মিলে হচ্ছে টোটাল চারটা অরবিটাল গঠন হবে, চারটা হাইব্রিডাইজড অরবিটাল, যেখানে সায়ানাইড লিগ্যান্ডগুলো তার ইলেকট্রনগুলোকে ইয়া করবে। এগুলো হচ্ছে সব সায়ানাইড লিগ্যান্ড, সায়ানাইড লিগ্যান্ড। আচ্ছা, তো এটা হচ্ছে তাহলে তোমার কি হলো, DsP2 হাইব্রিডাইজড অরবিটাল হইল, DsP2 হাইব্রিডাইজড অরবিটাল, DsP2 হাইব্রিডাইজড অরবিটাল, DsP2 হাইব্রিডাইজড অরবিটাল। ওকে, আর আমরা জানি যে তোমার হাইব্রিডাইজেশন যদি DsP2 হাইব্রিডাইজড হয়, তাহলে জিওমেট্রি হবে হচ্ছে কি স্কোয়ার প্ল্যানার। অবশ্যই জিওমেট্রি হবে স্কোয়ার প্ল্যানার। তার যে ম্যাগনেটিজম, এখানে কোনো ইয়া দেখতে পাচ্ছ কি না, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন দেখতে পাচ্ছ কি না? কোনো আনপেয়ার্ড ইলেকট্রন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। তাহলে তার যে ম্যাগনেটিজম, সেটা হবে হচ্ছে তোমার ডায়াম্যাগনেটিক, যেহেতু কোনো আনপেয়ার্ড ইলেকট্রন এখানে উপস্থিত নেই, তাহলে তার এটা হবে হচ্ছে ডায়াম্যাগনেটিক। এবং এখানে যেহেতু ইলেকট্রন পেয়ার আপ হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ইনার অরবিটাল কমপ্লেক্স, ইনার অরবিটাল কমপ্লেক্স, বা এটাকে আমরা বলতে পারি লো স্পিন কমপ্লেক্স। ঠিক আছে, আমরা একটা ইন্টারেস্টিং উদাহরণ দিয়ে আজকের আলোচনা শেষ করব। সেটা হচ্ছে তোমার লাস্টের একটা উদাহরণ, সেটা হচ্ছে জিঙ্ক, মানে জিঙ্ক টেট্রা হাইড্রোক্সো 2+ আয়ন, সরি 2- আয়ন, মানে অ্যানায়ন তো জিঙ্ক, তাহলে এটার ইয়া হবে হচ্ছে টেট্রা হাইড্রোক্সো জিঙ্কেট, যদি নামকরণ হিসেবে বলি টেট্রা হাইড্রোক্সো জিঙ্কেট। আচ্ছা, তো এখানে হচ্ছে অক্সিডেশন নাম্বার অফ জিঙ্ক, অক্সিডেশন নাম্বার অফ জিঙ্ক এটা হচ্ছে তোমার +2, রাইট? তাহলে তোমার জিঙ্ক 2+এর ইলেকট্রন বিন্যাস কত হবে? জিঙ্ক 2+এর ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে আর্গন 18-র ইলেকট্রন বিন্যাস সেম টু সেম, তারপর থাকবে 4s0 3d10, রাইট? আচ্ছা, তো 3d10 যদি হয়, তাহলে 3d অরবিটালটা হবে হচ্ছে এরকম। এখানে আমরা ডাইরেক্ট পেয়ার আপ করে দিতে পারি, কারণ আমরা জানি সবগুলো পেয়ার আপ থাকবে। 3dটা থাকবে এরকম, 4sটা থাকবে খালি, 4pটাও থাকবে হচ্ছে খালি, 4dতে আমাদের যাওয়া লাগবে না। আচ্ছা, তো এখন দেখো তোমার হাইড্রোক্সাইড ইলেকট্রন পেয়ার আপ করতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা আগেই বলে দিই যে ইন প্রেজেন্স অফ হাইড্রোক্সাইড, in presence of OH minus ligand, হ্যাঁ, ইলেকট্রন কনফিগারেশন কি হবে? ইলেকট্রন কনফিগারেশন কি হবে? ইলেকট্রন কনফিগারেশন যেটা হবে সেটা হচ্ছে তোমার 3D এর যে ইলেকট্রনগুলো ছিল, সেই ইলেকট্রনগুলো সেম থাকবে, 4s যা ছিল আগের মতোই থাকবে, 4p যা ছিল আগের মতোই থাকবে। আচ্ছা, তো এখানে কি হবে যে একটা s অরবিটাল এবং 3টা p অরবিটাল মিলে একটা sp3 হাইব্রিডাইজড অরবিটাল গঠন করবে, রাইট? এটাই তো হওয়ার কথা, এছাড়া তো আর কিছু হবে না, তাই না? তাহলে হচ্ছে এখানে বেসিক্যালি একটা s এবং 3টা p অরবিটাল মিলে 4টা sp3 হাইব্রিডাইজড অরবিটাল গঠন করবে। ওই 4টা sp3 হাইব্রিডাইজড অরবিটালের মধ্যে তোমার যে হাইড্রোক্সিল যে হাইড্রোক্সো যে ইয়াগুলা লিগ্যান্ডগুলা, সেই লিগ্যান্ডগুলা তাদের ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রনগুলোকে প্রদান করবে। তাহলে এখানে কি হাইব্রিডাইজেশন হইল? sp3 হাইব্রিডাইজেশন হইল, বা sp3 হাইব্রিডাইজড অরবিটাল হইল। আচ্ছা, সহজ কথা, sp3 হাইব্রিডাইজড অরবিটাল যদি হয়, তাহলে এটার যে জিওমেট্রি সেটা কি হবে? টেট্রাহেড্রাল, এটা তো সবাই জানি। আচ্ছা, ম্যাগনেটিজম কি হবে? ম্যাগনেটিজম হবে হচ্ছে এটা প্যারাম্যাগনেটিক, কোথাও কোনো ইয়া দেখতে পাচ্ছি না, আনপেয়ার্ড ইলেকট্রন দেখতে পাচ্ছি না। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এটা কি ইনার্শিয়াল মানে ইনার অরবিটাল কমপ্লেক্স হবে? মানে এটা কি ইনার
অরবিটাল কমপ্লেক্স হবে নাকি আউটার অরবিটাল কমপ্লেক্স হবে, নাকি আউটার অরবিটাল কমপ্লেক্স হবে, মানে ইনার অরবিটাল কমপ্লেক্স বা তোমার ইনার অরবিটাল কমপ্লেক্স বা হচ্ছে তোমার লো স্পিন কমপ্লেক্স হবে, নাকি আউটার অরবিটাল কমপ্লেক্স বা হাই স্পিন কমপ্লেক্স হবে, এটা হচ্ছে প্রশ্ন। এখন তো এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আমরা কি করব? আমরা হচ্ছে দেখো এখানে আমরা বলতে পারি যে হাইড্রোক্সাইল তো উইক লিগ্যান্ড ছিল, সে তো পেয়ার আপ করতে পারে না ইলেকট্রনকে, তাহলে এটা নিশ্চয়ই আউটার অরবিটাল কমপ্লেক্স বা হাই স্পিন কমপ্লেক্স হবে। এখন প্রশ্ন হচ্ছে জিঙ্কের মধ্যে ডি অরবিটালের মধ্যে অলরেডি সব পেয়ার আপ ছিল, আমি যদি এখানে একটা স্ট্রং লিগ্যান্ড নিয়ে আসতাম, মানে আমি যদি এখানে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নিয়ে আসতাম, তাহলে কি আমার খুব লাভ হইতো? সে কি কোনো কিছু নতুন করে পেয়ার আপ করতে পারতো? অলরেডি 3D অরবিটালগুলো সবাই হচ্ছে পেয়ার আপ হিসেবে আছে। তো এটা হচ্ছে জিঙ্কের ক্ষেত্রে ইন্টারেস্টিং বিষয় যে তার 3D10 ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ তার 3D অরবিটালের মধ্যে অলরেডি সব কিছু পেয়ার আপ হিসেবে আছে। এখানে হাই স্পিন বা লো স্পিন আনি, সে নতুনভাবে কোনো পেয়ার আপ সৃষ্টি করতে পারবে না, আর লো স্পিন আনলে তো সে পেয়ার আপ করতে পারলোই না, বাট হাই স্পিন আনলেও কিন্তু সে নতুন কোনো পেয়ার আপ সৃষ্টি করতে পারলো না। তাহলে আমরা জিঙ্কের ক্ষেত্রে এই কোশ্চেনটা আমরা হচ্ছে ইনার অরবিটাল কমপ্লেক্সে বলবো না, আউটার অরবিটাল কমপ্লেক্সে বলবো না, আমরা এটা বলবো হচ্ছে নাইদার। সে হাই স্পিনও না, লো স্পিনও না। কেন? কারণ তোমার হচ্ছে এটা আমরা যদি লিখে দিই তাহলে বিকজ জিঙ্ক অলরেডি possesses a filled 3D orbital where all the electrons are already paired up. Electrons are already paired up. The presence of any strong field ligand or any weak field ligand couldn't have changed this condition. সো আমরা যেটা বলবো, সো এটা হচ্ছে তোমার জিঙ্ক ইনার অরবিটাল কমপ্লেক্সে বলবো না, আউটার অরবিটাল কমপ্লেক্সে বলবো না, কারণ জিঙ্কের অলরেডি পেয়ার্ড আপ, ফুললি পেয়ার্ড আপ 3D অরবিটাল ছিল, 3D10। ওকে, তো আমাদের হচ্ছে টেট্রাহেড্রালের আলোচনা আমাদের শেষ। এরপরে হচ্ছে আমরা দেখব ভ্যালেন্স বন্ড থিওরির যে লিমিটেশনগুলো আছে সেগুলো। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে ভিভিটির হচ্ছে লিমিটেশনগুলো এখানে দেখতে চাই। তোমার হচ্ছে প্রথম কথা তোমার কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে যে কালার তৈরি হয় সেটা আমরা জানি, এবং আমরা ইন্টারমিডিয়েট লেভেল থেকে সেটাও জানি যে এটা মেইনলি তৈরি হয় ডিডি ট্রানজিশনের জন্য বা ক্রিস্টাল ফিল্ড ইফেক্টের জন্য। তো এটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরিতে ব্যাখ্যা করা যায়, বাট তোমার ভ্যালেন্স বন্ড থিওরিতে এটা ব্যাখ্যা করা যায় না। তো এটা হচ্ছে তোমার একটা লিমিটেশন যে তোমার কমপ্লেক্সের কালারটা আমি হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরিতে ইয়া করতে পারি না। আর এই ভ্যালেন্স বন্ড থিওরিটা তোমার ইন্টারলি ডিপেন্ডেন্ট অন হাইব্রিডাইজেশন। ঠিক আছে, এটা হাইব্রিডাইজেশন দিয়ে প্রেডিক্ট করে যে তোমার অক্টাহেড্রাল হলো নাকি হচ্ছে তোমার এটার মানে কালারটা কেমন হবে। হাইব্রিডাইজেশনটা তো হচ্ছে তোমার যদি sp3d2 হয়, sp3d2 হয় তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে তোমার উইক ফিল্ড লিগ্যান্ড, আর যদি হচ্ছে তোমার d2sp3 হয় তাহলে এটা বোঝা যাচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। মানে হচ্ছে এটা পুরোপুরি হাইব্রিডাইজেশনের উপর ডিপেন্ডেন্ট। এই হাইব্রিডাইজেশন কিন্তু সকল কমপ্লেক্সের ক্ষেত্রে এত সহজ হয় না। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা এই কমপ্লেক্সের ক্ষেত্রে দেখলাম যে এটা কিন্তু একটা উইক ফিল্ড লিগ্যান্ড, কিন্তু এটা আসছে d2sp3 হাইব্রিডাইজেশন, এটা ইনার্শিয়াল হাইব্রিডাইজেশন কিন্তু আবার হাই স্পিন। কিন্তু ইনার্শিয়াল হাইব্রিডাইজেশন হলে কিন্তু সাধারণত লো স্পিন কম্পাউন্ড তৈরি হয়, অর্থাৎ তোমার একটা শক্তিশালী লিগ্যান্ড বা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কিন্তু তৈরি হয়। তো সেক্ষেত্রে হাইব্রিডাইজেশনের হিসাবগুলো সবসময় সকল ইয়ার ক্ষেত্রে, সকল কমপ্লেক্সের ক্ষেত্রে এত স্ট্রেট ফরওয়ার্ড না। তাহলে এটা আরেকটা লিমিটেশন। তারপর আরেকটা হচ্ছে তোমার পুর প্রেডিকশন অফ ম্যাগনেটিক প্রপার্টিস। তোমার হচ্ছে যে প্যারাম্যাগনেটিজম অথবা যা ডায়াম্যাগনেটিজম, এটা দিয়ে আমরা মাপতে পারি, ভালো কথা, কিন্তু এটা দিয়ে আমরা কেমনে মাপি হচ্ছে তোমার নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস দিয়ে আমি মাপি। ঠিক আছে, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস দিয়ে আমি হচ্ছে মাপি, যে এই যে এখানে দেখতেছি যে ইলেকট্রন বিন্যাস করে দেখতেছি যে তোমার এখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে দুইটা, তাইলে হচ্ছে এটা ম্যাগনেটিজম হবে, তাইলে হচ্ছে এটা প্যারাম্যাগনেটিক হবে। ঠিক আছে, আবার হচ্ছে ওখানে দেখলাম যে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নাই,
তো তাহলে বুঝলাম যে এটা হচ্ছে ম্যাগনেটিজম থাকবে না। এগুলো হচ্ছে আমরা দেখে দেখে বলতেছি, যেটা হচ্ছে একটা পুর প্রেডিকশন, এটা হচ্ছে এত স্ট্রং প্রেডিকশন না। আর আরেকটা হচ্ছে লিমিটেশনস ফর হাই স্পিন কমপ্লেক্সেস। এটা হচ্ছে জাস্ট একটু মনে রাখার জন্য যে কান্ট এক্সপ্লেন ইলেকট্রন কনফিগারেশন ফর হাই স্পিন কমপ্লেক্সেস ওয়েন দেয়ার ইজ মিক্সিং ইন দ্য মেটাল ডি অরবিটালস। মাঝে মধ্যে হচ্ছে তোমার দেখো এখানে আমার আমরা কিন্তু মেইনলি অক্টাহেড্রাল নিয়ে আলোচনা করছি। টেট্রাহেড্রালের ক্ষেত্রেও কিন্তু সবসময় হাই স্পিন কমপ্লেক্স তৈরি হয়, কিন্তু টেট্রাহেড্রালের ক্ষেত্রে অতটা ভালোভাবে আমি হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে ম্যাগনেটিজম বা এগুলো ব্যাখ্যা করতে পারি না, ঠিক আছে, বা ইলেকট্রন কনফিগারেশন অত ভালোভাবে ব্যাখ্যা করতে পারি না। ওয়েন দেয়ার ইজ মিক্সিং ইন দ্য মেটাল ডি অরবিটালস, মিক্সিং বলতে হচ্ছে তোমার মেইনলি হাইব্রিডাইজেশনের কথাই বোঝানো হচ্ছে, যে তোমার হাই স্পিন কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা যেটা 2 নম্বর পয়েন্টে বলছিলাম যে হাইব্রিডাইজেশন সবসময় স্ট্রেট ফরওয়ার্ড হয় না। এজন্য হচ্ছে তোমার এই লিমিটেশনটা আসছে যে হাই স্পিন কমপ্লেক্সের ক্ষেত্রে তোমার যখন ডি অরবিটালে লিমিটেশন তৈরি হয়, ডি অরবিটালে মিক্সিং তৈরি হয়, তখন হচ্ছে যেটা সবসময় এত ভালোভাবে সে প্রেডিক্ট করতে পারে না। মেইন কথা, হাইব্রিডাইজেশন যদি প্রেডিক্ট করতে না পারে তাহলে ভ্যালেন্স বন্ড থিওরি আর কোনো কিছুতেই প্রেডিক্ট করতে পারে না। হাইব্রিডাইজেশনটা যদি একটু প্রেডিক্ট করতে সমস্যা হয়ে যায় তাহলে পুরো ভ্যালেন্স বন্ড থিওরি হচ্ছে ফল করে। তো এটা ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমরা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে কীভাবে জিওমেট্রি, হাইব্রিডাইজেশন এবং তোমার ম্যাগনেটিজম কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখলাম। আর লাস্টে হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরির লিমিটেশনস দেখলাম। আমরা সামনে আলোচনা করব ক্রিস্টাল ফিল্ড থিওরি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজান মাসে আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন। সকলকে ধন্যবাদ।